দেশের মানুষের মোট আয়ের অর্ধেকেরও বেশি ভোগ করে 20% মানুষ। কর্মসংস্থান গুরুত্ব না পাওয়ায় বাড়ছে আয় বৈষম্য, বলছেন বিশ্লেষকরা। গাইবান্ধায় সন্দেহজনক প্লাস্টিকের চাল আটকের পর আতঙ্কে সাধারণ মানুষ। নমুনা পরীক্ষায় জালিয়াতি ধরা পড়লে ব্যবস্থা, বললেন জেলা প্রশাসক। আজও বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চালাবে প্রশাসন। কর্ণফুলীতে উদ্ধার অভিযান শুরু। এবং বিপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মাঠে নামছে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সারা দেশের মানুষের মোট আয়ের অর্ধেকেরও বেশি ভোগ করে কেবল 20% মানুষ। আর রাজধানীবাসীর মোট আয়ের 40% বেশি অর্থ আয় করে 6.5% মানুষ। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির গবেষণায় উঠে এসেছে এই তথ্য। বিশ্লেষকরা বলছেন, বাজেটের নীতি কৌশলে কর্মসংস্থানের বিষয়টি তেমন গুরুত্ব না পাওয়ায় আয় বৈষম্য বাড়ছে। কেমন আছেন সাধারণ মানুষ? ধারাবাহিক রিপোর্টের মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করেছেন সেলিম মালিক। আজ প্রথম পর্ব, ছবি তুলেছেন নিজামুদ্দিন। রাজধানীর মালিবাগ রেললাইনের পাশের বস্তিতে স্বাধীনতার পর থেকে আছেন আরফান আলী সহ কয়েকশো পরিবার। সময়ের সঙ্গে দেশ ও অর্থনীতি অনেক দূর এগিয়ে গেলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা তো একটা ফেলারে ভালো জায়গাতে যাইতে পারবো না, গেলে মনে করেন নিচে 10,000 টাকা ভাড়া। এখন দেখা গেল মাসে আমি 10,000 টাকা ইনকামই করতে পারবো না। আগের মতনে খাইলে সমান সমান কোনো পরিবর্তন হয় না। এখন হাত পা আছে, চললে খাইতে পারি, তারপর বিজনে বলে কে দেখবো কে খাওয়াইব। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির জরিপ বলছে, রাজধানীর 10% মানুষ হতদরিদ্র, যাদের মাসিক গড় আয় 7,256 টাকা। আর 24% দরিদ্র, এদের মাসিক রোজগার গড়ে 11,000 টাকা। 1/3 নিম্নবিত্তের গড় আয় 18,000 টাকা। 33% মধ্যবিত্তের মাসে আয় 35,500 টাকা। আর গড়ে প্রায় 2,84,000 টাকা আয়ের অর্থ যায় মাত্র 6% মানুষের ঘরে, যা রাজধানীবাসীর মোট আয়ের 40%-এর বেশি। একদিকে এই বৈষম্য প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, আর তার উল্টো পিঠ হচ্ছে অতিধনী। এই অতিধনীরা কি পরিশ্রম করে অতিধনী হচ্ছে? এই বৈষম্য যে বেড়ে যাচ্ছে, এটা কি এই কারণে যে আমাদের খাতওয়ারি যে কৌশলগুলো, সেগুলো কর্মসংস্থানকে গুরুত্ব দিচ্ছে না? এদিকে ঢাকার বাইরে অতি ধনী 1% মানুষ আয় করে মোট আয়ের 8.5%। প্রতি মাসে তাদের গড় আয় 1.5 লাখ টাকা। আর মফস্বলের 28% দরিদ্র মানুষ আয় করে গড়ে 7,000 টাকা। বৈষম্য যদি বাড়তে থাকে, তাহলে আমরা দেখি যে এটা একটা সামাজিক অস্থিরতার জন্ম দেয়, আবার পরবর্তী যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটার উপরেও একটা নেতিবাচক প্রভাব ফেলে, কারণ চাহিদার দিক থেকে তখন এটার একটা বিরূপ প্রভাব পড়ে। বিশ্লেষকরা বলছেন, কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে না তাকিয়ে জাতীয় বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ প্রণোদনা রাখা জরুরি। বাজেটের আনুপাতিক হার হিসেবে এবং জিডিপির আনুপাতিক হার হিসেবে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ কমে গেছে। আমরা যখন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্ত করব, সে সময় এই বিষয়টাকে আমরা সবচেয়ে গুরুত্ব দেব। কর্মসংস্থান সৃষ্টি, আয় বৈষম্য, আঞ্চলিক বৈষম্য কমিয়ে আনা এবং প্রবৃদ্ধিকে আরো উচ্চতর করা আমাদের লক্ষ্য থাকবে। আয় বৈষম্য দূর করতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহায়ক পরিবেশ নিশ্চিতের দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। গাইবান্ধায় প্লাস্টিকের তৈরি সন্দেহে 1.5 বস্তা চাল আটকের পর আতঙ্কে আছেন সাধারণ মানুষ। যদিও প্লাস্টিক চাল বলে কিছু নেই বলে বিশ্বাস স্থানীয় জেলা প্রশাসকের। তিনি বলেন, নমুনা পরীক্ষায় জালিয়াতি ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের তথ্যছবিতে অভয় ইসলামের রিপোর্ট। গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা রনি মিয়া গত রোববার স্থানীয় বাজারের একটি দোকান থেকে 6 কেজি চাল কেনেন। ভাত রান্নার পর খেতে অস্বস্তি লাগলে সন্দেহের সৃষ্টি হয়। পরের দিন চাল ভাজার সময় সেগুলো অস্বাভাবিকভাবে কুঁচকে গেলে সন্দেহ আরো ঘনীভূত হয়। প্লাস্টিকের চাল সন্দেহে তিনি অভিযোগ করেন থানায়। এদিকে এই খবরে আতঙ্কে আছেন গাইবান্ধার সাধারণ ভোক্তারা। এটা খাওয়ার পরে আমি অসুস্থ হয়েছি, আমার ভাস্তি অসুস্থ হয়েছিল। সেই চাউলটা দিলাম,
দেওয়ার পরে দেখি হিট করার পর চাউলের মধ্যে প্লাস্টিক যেরকম গলে ওরকম আগুন ধরে। চাউলটা ভালো যেটা দেয় সেটা ফোটে। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটাই তো আমরা বুঝতে পারতেছি না। তবে সংশ্লিষ্ট চাল ব্যবসায়ীর দাবি, এই চাল অনেকেই খাচ্ছে, কারো কোনো অভিযোগ নেই। এটা নতুন চাল তো, এই কারণে বাদটা একটু নরম হয়েছে। আর মিলালে যে আমাদের কি দেয় এটা তো আমরা পরীক্ষা করার মতন আমাদের শক্তি নেই। চাল সহ সাধারণ খাদ্য ও পণ্যের বিষয়ে প্রশাসনের নজরদারি আরো বাড়ানো দরকার বলছে স্থানীয় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। প্লাস্টিকের চাউল বা ডিম এই নামে একটা বিষয় আছে, বাজারে আছে। তো সেই সুবাদে আমরা ওখান থেকে যে চাউলের সন্দেহ করে সেই চাউলের একটা নমুনা সংগ্রহ করে আমরা ইতিমধ্যে ল্যাব টেস্টে পাঠিয়েছি। গাইবান্ধা জেলা প্রশাসকের ধারণা, প্লাস্টিকের চাল বলে কিছু নেই। তারপরও ঢাকায় নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আসলে এটা প্লাস্টিকের চাল নয়, নমুনাটা আমার সামনে আছে। এটা দিয়ে বাদ পাক করা হয়েছে, চাল ভাজা করা হয়ে, আর এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নাই। নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং করবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা গাইবান্ধার সাধারণ মানুষের। অভি ইসলাম, টিভি। দর্শক, রাজধানী মোহাম্মদপুরে ভেজাল খাবার বিরোধী অভিযান চলছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরাফাত, কি ধরনের খাবারে সেখানে ভেজাল পাওয়া গেছে এবং এই বিষয়ে আজকে ভেজাল বিরোধী অভিযানের বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। আসলে এটি ভেজাল বিরোধী অভিযান না, এটা হচ্ছে খাবার পানি বিরুদ্ধে একটি অভিযান। যে এখানে আপনারা জানেন যে রাজধানীতে আমরা জারের যে পানি খাই, সেই পানির বিরুদ্ধে বিএসটিআই এর একটি অভিযান। আমরা জানেন যে আমরা এখন আছি মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার একটি জায়গাতে। একটি গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বিএসটিআই এর একটি অভিযানিক দল এই অভিযানটি পরিচালনা করছেন। সকালবেলা আমরা মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে প্রায় আরও 5 থেকে 7 মিনিট গাড়ি চালানোর পরে এখানে আসতে পারে। এই কারখানাটিতে সকাল থেকেই এখানে মূল ফটকটি তালা মারা ছিল। সেই ফটকে তালা ভেঙে বিএসটিআই দলটি এখানে ঢুকে এসে আমরা দেখতে পেলাম যে এখানে যেই জারের কারখানাটি রয়েছে সেটি কারখানাটির কোনো অনুমোদন ছিল না, এবং অনুমোদন না থাকার কারণে সেখানে জারের পানি বা তারা বিক্রি করতেছিল, এবং এই পানির কোনো রকমের লাইসেন্সিং বা কোনো রকমের ইয়ে ছিল না। আপনি যদি এখানে আমরা দেখতে পারি যে এই যে এই বড় জারগুলোতে তারা পানি সংগ্রহ করে এই পানিগুলো বিক্রি করছিল, এবং এই পানিগুলোর কোনো রকমের পরিশোধন বা কোনো রকমের লাইসেন্সিং বা কোনো কিছু ছিল না। বিএসটিআই এর অফিসাররা এখানে এই পানিগুলো ধ্বংস করছেন, এবং তাদের যেই সিস্টেম এবং তাদের যেই কার্যক্রম আছেন, বা এখানে যে তাদের জার বা এখানে যে তাদের মোটর বা অন্যান্য যে রয়েছে, যে ফিল্টারিং ব্যবস্থা রয়েছে, এগুলো তা আমরা ধ্বংস করতে দেখেছি। এবং আমরা একটু বিএসটিআই এর যে এখানকার যে অফিসার আছেন ওনাকে আমরা জানতে চাইবো যে তাদের বিএসটিআই এর অফিসারকে জানতে চাইবো যে তাদের যে এই অভিযান আরো চলবে কিনা। স্যার, আপনি আমাদের বলবেন যে আপনাদের এই অভিযান ভবিষ্যতে চলবে কিনা। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের অভিযান, আমরা জানেন যে আমরা অনেক দিন যাবত চালু অভিযান আমাদের অব্যাহত থাকবে, এবং আমরা আপনাদেরকে আসলে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো যে দেখেন, এটা ভাষার মাস, এটা ফেব্রুয়ারি মাস। আমরা ভাষার জন্য লড়াই করছি, আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি, এবং আমরা সর্বক্ষেত্রে জয়ী হয়েছি। এবং আমি আপনাদের মাধ্যমে আসলে আমার ক্রেতা ভোক্তা তথা 17 কোটি জনগণের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা প্রত্যেকটা যুদ্ধে জয়ী হয়েছি, তা আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি, যে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা এই সমস্ত যাতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে যে সমস্ত পানি এবং খাদ্যদ্রব্য উৎপাদন করছে, আমরা তাদেরকে সামাজিকভাবে তাদেরকে বয়কট করি, এবং সেই বয়কট এমনভাবে করি যে আমরা কেউ এইরকম প্রতিষ্ঠানের লাইসেন্সবিহীন নোংরা পরিবেশের পানি বা খাদ্য ক্রয় করব না, এবং আমরা ক্রয় করার পূর্বে একটা মিনিমাম তার লাইসেন্স আছে কিনা বা কারখানার পরিবেশ সম্পর্কে জেনে আমরা পণ্যটা ক্রয় করব। আসলে এই বিএসটিআই চেষ্টা করে যাচ্ছে, আমাদেরকেও সচেতন হতে বলছেন, এবং আমরা দেখছি আমরা 2টা প্রতিষ্ঠানে অভিযানটি চলেছে, এবং আরও 2টা প্রতিষ্ঠান ওনাদের নজরদারিতে আছেন। আমরা এর পরবর্তীতে ওই 2টা প্রতিষ্ঠানে যাব এবং পরবর্তী সংবাদ বুলেটিনে এর আপডেট জানাবো। আরাফাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ মোহাম্মদপুর থেকে ভেজাল খাবার বিরোধী অভিযানের খবর জানাচ্ছিলেন আরাফাতুর রহমান।
পঞ্চম দিনের মতো বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে। বিআইডব্লিউটিএ ধারাবাহিকভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে। আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। প্রতি সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নদী দখলদারীরা যেই হোক, কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখন পর্যন্ত 4 দিনের অভিযানে বহুতল স্থাপনা সহ সব মিলিয়ে 5 শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। তৃতীয় দিনের মতো কর্ণফুলী নদীর 2 পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে দুদিনে প্রায় 1.5 কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে। এছাড়া সোমবার অভিযানের প্রথম দিনে 80টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। এর আগে কর্ণফুলী নদীর 2 পাড়ে এ পর্যন্ত মোট 2181টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে চট্টগ্রাম জেলা প্রশাসন। তালিকা ধরে ধাপে ধাপে স্থাপনা উচ্ছেদ করা হবে নদীর দুপাশে থাকা অবৈধ স্থাপনা। এই অভিযানে এখন পর্যন্ত বড় কোনো বাধার সম্মুখীন হয়নি প্রশাসন। রোহিঙ্গাদের সব সুবিধা নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান সফররত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। মঙ্গলবার বিকেলে কক্সবাজারের উখিয়ায় সংবাদ সম্মেলনে জোলি আশা করেন নিরাপদ বাসস্থান নিশ্চিতে রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখবে আন্তর্জাতিক সম্প্রদায়। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের তথ্যচিত্রে জুবায়ের সানির রিপোর্ট। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে কক্সবাজারের উখিয়ায় শিবির পরিদর্শন করেন অ্যাঞ্জেলিনা জোলি। প্রথমে যান ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে। সেখানে ভারত ফেরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন জোলি। এরপর তিনি রিলিফ ইন্টারন্যাশনালের হেলথ প্রোগ্রাম পরিদর্শন করেন ও ক্যাম্পে স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে সংবাদ সম্মেলনে দুদিনের রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা জানান জোলি। রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। বাংলাদেশ is a generous country. বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় এবং সহায়তা দিয়ে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। এর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়কে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান এই হলিউড তারকা। বিশ্বের সবচেয়ে নির্যাতিত জাতিগোষ্ঠীর মধ্যে রোহিঙ্গারা অন্যতম। তাদের নাগরিকত্ব সহ সব অধিকার দিয়ে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হোক। বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত। 4 দিনের বাংলাদেশ সফরে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার ঢাকা ছাড়ার কথা জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত ও বিখ্যাত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। জুবায়ের সানি, RTV। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের মানুষের মোট আয়ের অর্ধেকেরও বেশি ভোগ করে 20% মানুষ। কর্মসংস্থান গুরুত্ব না পায় বাড়ছে আয় বৈষম্য, বলছেন বিশ্লেষকরা। গাইবান্ধায় সন্দেহজনক প্লাস্টিকের চাল আটকের পর আতঙ্কে সাধারণ মানুষ। নমুনা পরীক্ষায় জালিয়াতি ধরা পড়লে ব্যবস্থা, বললেন জেলা প্রশাসক। আজও বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চালাবে প্রশাসন। কর্ণফুলীতে উদ্ধার অভিযান শুরু। এবং বিপিএল-এ ফাইনালে ওঠার লড়াই। দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মাঠে নামছে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। সকালের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।